হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে মাধ্যমিক কেভিটি টেস্ট পেপার 2026 এর অঙ্কের সেট নাম্বার 7 এবং পেজ নাম্বার 218 এর একটা থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ফেসবুক থেকে থাকলে আমার পেজটিকে অবশ্যই লাইক করবে ও ফলো করবে। তো এখানে আছে একের এক দাগে 5 বছরের মোট সুদ আসলের 1/5 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে 5 বছরের মোট সুদ আসলের 1/5 আছে। আসলে এখানে জানা নেই, তাহলে যদি আসল এক্স ধরা হয়, সুদ হবে এক্স ইন্টু 1/5। তো সরল সুদ নির্ণয় যে সূত্র আই সমান পি আর টি বাই 100, এই সূত্র প্রয়োগ করে অঙ্কটা সহজে করা যাবে। তো এখানে লিখব যে আই সমান পি আর টি বাই 100। এখন আই পি আর টি এর কিসের মান কত দেওয়া আছে সেটা লিখে ফেলতে হবে। তাহলে লিখবো এখানে পি, যেহেতু আসল জানা নেই, তাহলে পি সমান প্রথমে লিখে নেব, তারপরে আই সমান আর সমান এবং টি সমান। তাহলে পি সমান এক্স টাকা ধরলাম, কারণ আসল তো দেওয়া নেই, সেই জন্য এটা এক্স টাকা ধরি। তারপরে সুদের পরিমাণ আই হবে এক্স ইন্টু 1/5 টাকা সমান x/5 টাকা। আর এখানে সুদের হার জানা নেই, সুদের হার বের করতে হবে, এখানে প্রশ্ন চিহ্ন দিলাম। আর এখানে 5 বছরের মোট সুদ বলা আছে, তো এখানে 5 বছর। তাহলে লিখবো আমরা জানি যে আই সমান পি আর টি বাই 100, বা এখান থেকে বজ্রগুণ করলে পাই পি আর টি সমান 100i, বা এখান থেকে লিখতে পারি আর সমান 100i এবং পি এবং টি নিচে আসবে 100i বাই পিটি। তাহলে পেলাম বা আই ইজ ইকুয়াল টু 100 ইন্টু না আর 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 ইজ ইকুয়াল টু, এখানে আর সমান লিখতে হবে, আর সমান 100i, আই এখানে x/5 আছে, তাহলে x/5 দেবো, বাই পিটি, পি ফর আসল এক্স এবং টি ফর সময়, এটা 5 বছর। তো সরল করে লিখলে পাই 100 ইন্টু এক্স, আর নিচে হবে এই 5টা, তারপরে এই এক্স এবং 5, এক্স এক্স কেটে দিলাম, 4×5 = 20, তাহলে 5×20 100, 20 4×5 = 20, তাহলে সমান 4, অতএব আর সমান 4%। তো এখানে বার্ষিক সুদের হার এখানে হবে 4%। নেক্সট আছে 2-এর দাগ, x² / x সমান 7 সমীকরণের বীজ বা বীজদ্বয় হবে এখানে 0, 7, 0,7 নাকি 0,-7। এখানে আছে x² বাই x, এটা সমান 7। তাহলে এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, নিচে যেহেতু x আছে, আমরা 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে পারি না, তাই নিচে যেহেতু x আছে, তাহলে আমরা প্রথমে লিখে নিতে পারি যে x সমান 0 নয়, x সমান 0 হবে না, তাহলে আমরা নিচে x লিখতে পারি। x সমান যদি 0 হতো তাহলে কিন্তু নিচে x লেখা যেত না। তাহলে x সমান যদি 0 না হয়, তাহলে আমরা প্রথমেই এখানে যেটা করতে পারি, x² x ইন্টু এক্স বাই এক্স লিখে সমান 7, ওপর নিচে x কেটে দিলাম, তাহলে x সমান 7 এভাবে পেতে পারতাম, বা প্রথমে এটা বলে নিলাম না, আমরা লিখলাম x² বাই x ইজ ইকুয়াল টু 7, তারপরে বজ্রগুণ করলাম, x² সমান 7x, তারপরে লিখলাম x² মাইনাস 7x সমান 0, তারপরে x কমন নিয়ে x মাইনাস 7 এটা ইজ ইকুয়াল টু 0। এবার দুটি সংখ্যার গুণফল 0 হয়েছে, তাহলে আমরা বলতে পারবো যে এটা 0 অথবা এটা 0। কিন্তু এখানে দেখো, এখানে x নিচে লেখা ছিল, সেই জন্য এখানে কিন্তু x ইজ নট ইকুয়াল টু 0। আর এটা বলতে পারছি কেন? এটা বলতে পারছি x নিচে আছে তাই। তাহলে x নিচে থাকলে সেটা কখনো 0 হয় না।
তো তাহলে সেই জন্য আমাদের বলতে হবে এক্স মাইনাস সেভেন এটা সমান 0 বা এক্স ইজ ইকুয়াল টু 7, তাহলে এক্স এর মান কেবল 7 হবে, অর্থাৎ এখানে অপশান বি উত্তর। বাট এখানে আমি অপশান দেখলাম সি উত্তর আছে, ওটা কিন্তু ভুল দেওয়া আছে, এটা অপশান বি হবে, ওটা সি হবে না। এরপরে 3 দাগে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যে দুটি পরস্পর লম্ব, আচ্ছা এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত হবে? তো এখানে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও এসি যে দুটি পরস্পর লম্ব। তো এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিতে হবে। এবি ও এসি, এ বিন্দুটা এবিতেও আছে আবার এসিতেও আছে, সুতরাং যে দুটি একই বিন্দু থেকে, তো এটা একটা জ্যা এবি আর এটা একটা জ্যা এসি, আমি পরস্পর লম্ব করে এঁকেছি। তো এটা লম্ব তখনই হয় যখন যখন এই বি এবং সি বিন্দুর দুই প্রান্ত বৃত্তের ব্যাসের দুই প্রান্তে অবস্থিত। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব এবি, না আমরা লিখব হ্যাঁ এবি লম্ব এসি তখনই হবে যখন বি ও সি অর্থাৎ এই দুটো বিন্দু বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু, বা আরেকভাবে আমরা বলতে পারি ব্যাসের প্রান্তবিন্দু বা বিএসি কোণ 90 ডিগ্রি, কোণ বিএসি সমান 90 ডিগ্রি বা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে একই কথা দুই রকম ভাবে বললাম। তাহলে কি হলো যে অ্যাকচুয়ালি এই কোণটা অর্ধবৃত্তস্থ কোণ আর এই বিসিটা হচ্ছে বৃত্তের ব্যাস হবে সেক্ষেত্রে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এবিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের কিছু বাহুর মান দেওয়া আছে। তো দেখো এখানে এবি সমান, আচ্ছা এসি সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে আর এবি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এই বিসি বের করব অতিভুজের মান, আর অতিভুজের যে দৈর্ঘ্য হবে সেটা হবে এই বৃত্তের ব্যাস। তাহলে যার অতিভুজ বিসি, তাহলে বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটা পিথাগোরাসের সূত্র। তাহলে লিখতে পারি বিসি স্কোয়ার সমান এবি ফর 4 অ্যান্ড এসি ফর 3 সমান 16 প্লাস 9 সমান 25 সমান 5-এর স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার সমান যদি 5-এর স্কোয়ার হয়, অতএব বিসি সমান 5 সেন্টিমিটার। অতএব অতএব বৃত্তটির ব্যাসার্ধ, এখানে বৃত্তটির ব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ সমান 5/2 সেন্টিমিটার। তাহলে এটা 2.5 লিখতে পারি, অথবা আমরা লিখতে পারি 2.1 সেন্টিমিটার, যে কোনো একভাবে লিখলেই চলবে। এরপরে আছে 4 দাগ। একটি নিরেট ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 36 সেন্টিমিটার, ঘনকটির আয়তন কত হবে? তাহলে ধারগুলির দৈর্ঘ্য সমষ্টি 36 সেন্টিমিটার বলা আছে। তো আমাদের আগে জানতে হবে যে ঘনকের কটা ধার থাকে। আমরা জানি ঘনকের ধারের সংখ্যা 12টা। তো 12টা কি করে হচ্ছে চলো গুণে দেখাই। তো আমি যদি এখানে ঘনক একটা আঁকি, তো আমি এখানে আঁকছি, তোমার সাথে সাথে গুনবে। 1 2 3 4 5 6 7 8
9, 10, 11, 12। তাহলে 12টা ধার হলো। তাহলে ঘনকের 12টি ধারের সমষ্টি 36 সেন্টিমিটার বলা আছে। তাহলে 12টি ধারের সমষ্টি, 12টি ধারের সমষ্টি সমান 36 সেমি। অতএব একটি ধারের দৈর্ঘ্য সমান 36কে 12 দিয়ে ভাগ করব, সমান 3 বারাং 36 অর্থাৎ 3 সেমি। অতএব ঘনফল বা আয়তন, ঘনফলের সূত্র বা আয়তন হচ্ছে বাহু কিউব। এখানে বাহুর দৈর্ঘ্য 3 আছে, তাহলে 3 কিউব ঘন সেমি অর্থাৎ সেমি কিউব। তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3 সেমি কিউব। তাহলে 3 থেকে 9, 3 নং 27, এটা হবে 27 সেমি কিউব। তো এখানে আছে, আচ্ছা এখানে আছে 7πc/12 কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান কত? তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে মান অর্থাৎ ডিগ্রিতে মান বের করতে হবে। 7πc/12, তো আমরা জানি পাইসি এর মান 180 ডিগ্রি। 7πc/12 সমান 7 ইন্টু 180 ডিগ্রি বাই 12। যদি 6 দিয়ে কাটাকুটি করি, 6 দুগুণ 12, 3 6 18, এটা 3, এই 15 দুগুণ 30, 7 15 105। তাহলে কোণটির মান হলো 105 ডিগ্রি। আচ্ছা, পরবর্তী অঙ্কে আছে 2 8 2 3 8 5 9 5 6 সংখ্যাগুলির মধ্যমা কত হবে? তাহলে আমরা মধ্যমা অনেক হিসাব নিকাশ করেও করতে পারি, আবার এখানে চোখে দেখে পরীক্ষা নিরীক্ষা পদ্ধতিতেও মধ্যমা বের করতে পারি। তাহলে দেখো এখানে যে সংখ্যাগুলো আছে আগে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। প্রদত্ত সংখ্যাগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তো এখানে 2 2 2, আচ্ছা দুটো 2 আছে, 2, 2, তারপরে একটা 3 আছে, 2, 2, 3, তারপরে আছে দুটো 5, তারপরে আছে 6, দুটো 5-এর পরে 6 আছে, তারপরে দুখানা 8, তারপরে 9। তো এখানে দেখো কটা আছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা সংখ্যা আছে এখানে। 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা মধ্যমা কোনো কিছু হিসাব নিকাশ না করে কেবল এখানে মনে করো এদিকে 3 ঘর গেলাম, এদিকে 3 ঘর গেলাম, তাহলে এদিকে আরেক ঘর এগিয়ে গেলাম, এদিকে আরেক ঘর এগিয়ে গেলাম, আমাকে মাঝখানে কত আছে সেটা পেতে হবে। তাহলে মাঝখানে এই 5 আছে, তাহলে মধ্যমা সমান 5। তাহলে আমরা সহজে এইভাবে বের করতে পারি মধ্যমা কত। তাহলে এখানে মধ্যমা 5 বেরোলো, কারণ মাঝখানে 5 আছে। এবার যদি এরকম হয় মাঝখানে দুটো সংখ্যা আছে, তাহলে সেই দুটো সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ গড় বের করব। তাহলে সেক্ষেত্রে ওই মাঝখানের সংখ্যা দুটো গড় হবে মধ্যমা। আর এখানে যেহেতু মাঝখানে 5 রয়েছে, সুতরাং মধ্যমা সমান 5। তাহলে এটা ছিল 1-এর দাগের লাস্ট অঙ্ক। এরপরে 2-এর দাগ। 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি এ 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কত? তাদের লভ্যাংশের পরিমাণ কত? তাহলে অঙ্কটাকে আরেকবার দেখো, এখানে কোনো তথ্য মিসিং আছে। যেমন এ 10,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করার 6 মাস পর বি 20,000 টাকা দিল। বছরের শেষে তাদের লভ্যাংশের পরিমাণ কত? এখানে লভ্যাংশের পরিমাণ আমরা বের করতে পারবো না, কেন কি এ বা বি কে কত পেয়েছে যদি না দেওয়া থাকে,
লভ্যাংশের পরিমাণ বের করতে পারবো না, আমরা লভ্যাংশের অনুপাত অনুপাত বের করতে পারি। আর এ বা বি কারো একজনের লভ্যাংশ দেওয়া থাকলে আমরা লভ্যাংশের পরিমাণ বের করতে পারি, কিন্তু কারো একজনের লভ্যাংশ যেহেতু দেওয়া নেই, সেই জন্য আমরা কি করব, আমরা এখানে ধরে নেব যে লভ্যাংশের অনুপাত কত সেটা বের করতে বলেছে, তো এখান থেকে আমরা লভ্যাংশের অনুপাতটা বের করব। তাহলে এ দিয়েছিল 10,000 টাকা বছরের শুরুতে, আর বি দিয়েছে 6 মাস পরে 20,000 টাকা। তাহলে এই অবস্থায় তাদের মূলধনের অনুপাত যেটা হবে সেটাই হবে লভ্যাংশের অনুপাত। তাহলে আমি লিখব সময়ের সাপেক্ষে এর মূলধন, সময়ের সাপেক্ষে এ এর মূলধন সমান, দেখো এ দিয়েছে 10,000 টাকা, বাট এর টাকা কাটবে 12 মাস ধরে, তাহলে 10,000 ইন্টু 12 টাকা, আর তাহলে এটা হলো 12,000 টাকা, না 12 একে 12, না 1,20,000 টাকা। সময়ের সাপেক্ষে বি এর মূলধন সমান, তাহলে বি দিয়েছে এখানে 20,000 টাকা, বি দিয়েছে 20,000 টাকা, এটা কাটবে 6 মাস, তাহলে 6 দুগুণ 12, এখানেও তাই, 12 পিঠে 4খানা শূন্য টাকা। তাহলে মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত এর মূলধন 1,20,000 টাকা, আর বি এর মূলধন সময়ের সাপেক্ষে 1,20,000 টাকা, তাহলে এটা 1:1। আচ্ছা, এরপরে 2 দাগের অঙ্কে কি আছে দেখা যাক। 2 দাগে আছে -√3 -2 এর অনুবন্ধীকরণে কি হবে। তাহলে অ্যাকচুয়ালি রুটের আগের চিহ্নটা পাল্টে দিলেই অনুবন্ধী হয়ে যায়। যেমন এখানে হবে কি, এখানে √3 -2, রুটের আগে মাইনাস ছিল, আমি কোনো চিহ্ন দিইনি, অর্থাৎ প্লাস করে দিয়েছি, তাহলে এর অনুবন্ধীকরণই এটা হবে √3 -2। এরপরে 3 দাগ, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে এখানে 7 এবং 3 10 সেন্টিমিটার হবে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব। আমরা এটা ছবি এঁকে খুব ভালোভাবে বুঝতে পারি। তো বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শ করেছে, মানে এটা মনে করো 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা মনে করো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত, এটা কেন্দ্র, এখান থেকে এই পর্যন্ত এটা 7 সেন্টিমিটার, আর এখান থেকে এটা 3 সেন্টিমিটার, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 7 + 3 সেমি সমান 10 সেমি। এরপরে আছে 1/4, 1/4 আছে একই ভূমির ব্যাস ও একই আয়তন বিশিষ্ট একটি চোঙ ও একটি শঙ্কুর আয়তনের উচ্চতার অনুপাত কত হবে। তাহলে ভূমির ব্যাসার্ধ একই এবং আয়তন একই, ভূমির ব্যাস একই মানে ভূমির ব্যাসার্ধ একই, তাহলে উভয়ের ব্যাসার্ধ আর ধরে নিতে পারি আমরা। তাহলে চোঙ ও শঙ্কুর মনে করি চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ চোঙ ও শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর একক ও উচ্চতা h1 ও h2 একক। তাহলে ইহাদের আয়তন সমান, অর্থাৎ তাহলে আমরা কি বলতে পারি, চোঙের আয়তন পাই
আর স্কোয়ার H1 শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার H2 এই দুটো সমান বলা আছে। তো আমাকে H1/H2 এর মান বের করতে হবে। তাহলে পাই আর স্কোয়ার উভয় দিক দিয়ে কেটে দিলাম, তাহলে H1 সমান এখানে H2/3। তাহলে যদি বজ্রগুণ করি তাহলে পাই 3H1 সমান H2। এখন আমাকে H1:H2 অর্থাৎ H1/H2 বের করতে হবে। তাহলে উভয় পক্ষকে, যেমন এদিকে H2 আনতে গেলে আমি 3H2 দিয়ে ভাগ করবো, তাহলে পাবো, বা 3H1 আছে, আমাকে নিচে H2 আনতে হবে, তাহলে 3H2 দিয়ে ভাগ করছি। তেমনিভাবে ডান দিকটাকেও তাই, H2 আছে, এই 3H2 দিয়ে ভাগ করব, তাহলে ব্যালেন্স থাকবে উভয় দিকে। বাদিকে 3H2 দিয়ে ভাগ করেছি, ডান দিকেও 3H2 দিয়ে ভাগ করতে হবে। 3 কেটে দিলাম, আর এখানে H2 কেটে দিলাম, তাহলে পাচ্ছি H1/H2 ইজ ইকুয়াল টু এখানে 1/3। তো বলতে পারি অতএব H1:H2 ইজ ইকুয়াল টু 1:3। পাঁচ দাগে আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা সমান 1/x হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা এর মান কত হবে? তো এখানে দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা সমান 1/x। অতএব cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান, আমরা cos টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি, cos টু দি পাওয়ার 4 থিটা আছে, এখানে লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস এখানে লিখতে পারি সাইন স্কয়ার থিটা তার হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। অতএব এখানে লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা জানি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এর মান 1, তাহলে 1 বসালাম, আর এর মান দেওয়া আছে 1/x, তাহলে 1 এবং 1/x গুণ করলে এটা 1/x হবে। আর এখানে 6 দাগে দেওয়া আছে x1 x2 x3 ডট 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 xn। এই সংখ্যার গড় x বার হলে kx1 kx2 kx3 kxn এর মান কত হবে, না এর গড় কত হবে? তাহলে গড় বলতে আমরা বুঝি যে কয়টা সংখ্যা, সেই সংখ্যাগুলো পরপর যোগ করতে হবে, যোগ করে যে কটা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করতে হবে। তো এখানে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 দিয়ে xn, অর্থাৎ n সংখ্যক সংখ্যা পরপর যোগ করলাম, যোগ করে n দিয়ে ভাগ করলে আমরা পেলাম গড়, এটা দেওয়া আছে x বার দেওয়া আছে। তো আমাকে এখন বের করতে হবে kx1 প্লাস kx2 প্লাস kx3 এভাবে চলতে চলতে একদম kxn পর্যন্ত এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। তো এখানে যেহেতু 1 2 3 4 অর্থাৎ n সংখ্যক সংখ্যা আছে, তাহলে n দিয়ে ভাগ করব, এর মান বের করতে হবে, এটাই হচ্ছে গড় মান। তো সব কটা পদ থেকে যদি k কমন নিলে আমরা পাই x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট 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 প্লাস xn, তাকে ভাগ করছি n দিয়ে, তো এটা সমান k। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি x বারকে বোঝাই, x বার সমান এটা ছিল, এটা মানে এটা সেম, তাহলে এর জায়গাতে আমি x বার লিখতে পারি, তাহলে গড় হবে kx বার। তারপরে আছে সত্য বা মিথ্যা লেখো যে কোনো 5টি। প্রতি বছর r% মূল্য হ্রাস হলে n বছর পর কোনো মেশিনের মূল্য p টাকা হয়। n বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল p/1 - r/100 হোল টু দি পাওয়ার n
টাকা। আচ্ছা, এগুলো দাগ নাম্বারগুলো সব 2-এর দাগের হবে। এবার 3-এর দাগে বলা আছে কি, 3-এর দাগে বলা আছে যে R% হ্রাস। তাহলে এখানে আমরা যে সূত্র জানি না সমান হ্রাসের, A সমান P ইন্টু 1 - R/100 হোল টু দি পাওয়ার n, এই সূত্র জানি। তো এখানে APRN কিসের মান কত দেওয়া আছে সেটা একবার লিখে নেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে যে প্রতি বছর R% মূল্য হ্রাস হলে, তাহলে এখানে R এটা সমান R দেওয়া আছে। তারপরে n বছর পর তাহলে n এটা n দেওয়া আছে। n বছর পর একটি মেশিনের মূল্য p টাকা, যেটা এর মান দেওয়া আছে p টাকা। তাহলে n বছর পূর্বে অর্থাৎ p এর মান এখন বের করতে হবে। তো এর বাদিকগুলো আমি এক কাজ করি আর 1 দিয়ে সূত্রটা লিখব। তাহলে আমরা জানি যে আচ্ছা এটা বের করতে হবে, তো এখানে বরং তীর চিহ্ন দিয়ে সমান চিহ্ন দিয়ে দিই, সমান। তাহলে লিখবো, আমরা জানি যে সূত্র এটা যে A1 সমান P ইন্টু 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। তো আমাকে P বের করতে হবে, তাহলে P1 সমান A1/1, আচ্ছা এখানে -1 মাইনাস R1/100 হোল টু দি পাওয়ার n1। তো এবার যদি মান বসিয়ে দিই, A1টা আছে অ্যাকচুয়ালি P, তাহলে P বাই এটা হচ্ছে 1 মাইনাস R1টা এখানে R বসালাম বাই 100 n1, এটা n1টা n। তো উত্তর এটাই ছিল, তাহলে এটা কিন্তু সত্য। আচ্ছা, 2 দাগে আছে A সমানুপাতি B সমানুপাতি C হলে A সমানুপাতি C স্কোয়ার। তাহলে আমরা এটা অঙ্ক কষে দেখবো যে A সমানুপাতি C স্কোয়ার হচ্ছে কিনা। A সমানুপাতি B ও B সমানুপাতি C দেওয়া আছে, তাহলে অতএব বলতে পারি A সমান, আচ্ছা আমি B সমান দিয়ে শুরু করি, B সমান K1C ও A সমান K2C। তো A সমান না K2B। এবার দেখো এখানে B এর মান অ্যাকচুয়ালি K1C, তাহলে এখানে K2 ইন্টু B এর মান K1C, তাহলে এখানে বসাবো K1C সমান K1 K2C, যেখানে K1 ও K2 ভেদ ধ্রুবক, K1 ও K2 ভেদ ধ্রুবক। এবার দেখো আমরা কি পেলাম, তাহলে আমরা পেলাম A সমান K1 K2C, A সমান K1 K2C, বা এখান থেকে বলতে পারি A সমান K1 K2 ধ্রুবক আমরা জানি, তাহলে K1 K2 গুণফল ধ্রুবক হবে, ধ্রুবক ইন্টু C, বা A সমানুপাতি C। কিন্তু এখানে বলা আছে A সমানুপাতি C স্কয়ার, সুতরাং এটা মিথ্যা বলা আছে। আচ্ছা, তারপরে আছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্ম কোণ। তো এটা আমরা ছবি এঁকে খুব সহজে সুন্দরভাবে বোঝাতে পারি। যেমন দেখো 3-এর 3, যদি আমরা অর্ধবৃত্তাংশস্থ কোণ আঁকি, অর্ধবৃত্তস্থ কোণ নয় কিন্তু, অর্ধবৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তাংশস্থ কোণ দুটো আলাদা কথা। তো মনে করো এই ওপর পাটটা অর্ধবৃত্ত, বাট এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে অর্ধবৃত্তাংশ। তাহলে অর্ধবৃত্তাংশের উপরে যদি কোণ আঁকি আমরা, মনে করো এখানে এই পি বিন্দু, এটা AB, তাহলে এই যে কোণটা আঁকছি
এটা যদি আমি এই ওপরের সাপেক্ষে বলি এটা অর্ধবৃত্তস্থ কোণ, বাট এই বৃত্ত সাপেক্ষে বলি এ এ পি বি, এটা অর্ধবৃত্তাংশস্থ কোণ। এখন এই বৃত্তাংশ এ থেকে বি পর্যন্ত আছে। এবার যদি ছোট করে নিই, অর্থাৎ আমি মনে করো সি এবং ডি নিলাম, তাহলে বৃত্তাংশ এখন সি থেকে ডি পর্যন্ত। যদি বৃত্তাংশ ছোট হয়ে যায় তাহলে এখানে কোণটা দেখো কী অবস্থা হচ্ছে। কোণটা যখন অর্ধবৃত্তাংশ ছিল তখন এটা 90 ডিগ্রি ছিল, বাট যখন বৃত্তাংশ ছোট হয়ে গেল তখন কিন্তু কোণটা 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়ে গেল। তাহলে কোণ এ পি বি এটা 90 ডিগ্রি, বাট পরে যেটা হলো সিপিডি, পরে হলো কোণ সিপিডি, এটা কিন্তু এটা ইজ লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ এটা সূক্ষ্ম কোণ। তাহলে এটা সূক্ষ্ম কোণ হবে। তো এখানে প্রশ্নে সূক্ষ্মকোণই বলা আছে, সুতরাং এটা সত্য। 3-4 আচ্ছা 3-4 আছে কোনো নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 48 পাই বর্গ একক হলে ওই অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 4 একক। তাহলে 48 পাই বর্গ একক এটা হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর হয়, অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে, যেহেতু প্রশ্নে 4 একক বলা আছে, তো আমি আর একক ধরে সমগ্রতলের ক্ষেত্রফল বের করে সেখান থেকে আর এর মান বের করবো, দেখবো 4 আসছে কি নাকি অন্য কিছু আসছে। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান 3 পাই আর স্কোয়ার, এটা অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 3 ইন্টু পাই ইন্টু, আচ্ছা 3 পাই আর স্কোয়ার দিলাম, এটার মান দেওয়া আছে 48 পাই, এখান থেকে আমাকে আর এর মান বের করতে হবে। তাহলে বা আর স্কোয়ার সমান 48 পাই বাই 3 পাই, পাই পাই কেটে দিলাম, 3 ষোলো 48 16, তাহলে 16 মানে আমরা 4 স্কোয়ার লিখতে পারি, আর স্কোয়ার সমান 4 স্কোয়ার বা আর ইজ ইকুয়াল টু 4। তাহলে অতএব ব্যাসার্ধ 4 একক। তাহলে এই প্রশ্নের মধ্যে 4 এককই ছিল, সুতরাং প্রশ্নে সত্য বলা আছে। তারপর 5-এর দাগে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইজ গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি। তাহলে এটা ঠিক নাকি ভুল সেটা বলতে হবে। সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইজ গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি, এটা ঠিক কিনা ভুল সেটা বলতে হবে। তো আমরা বাদিকের মানটা বসাবো, যে সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সমান সাইন 30 ডিগ্রি মান 1/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। তো 2 লসাগু, ওপরে 1 প্লাস √3 হবে, ওপরে হলো 1 প্লাস √3। আর আমি প্যারালালি এখানে সাইন 90 ডিগ্রি মান বের করার চেষ্টা করি, এটা সমান 1। এখন এটা 1-এর চেয়ে বড় নাকি ছোট সেটা বের করতে হবে। তো আমরা যদি 1 প্লাস √3 মান 1.732 প্রায় কত উপরে লিখি, উপরে ক্ষেত্রে প্রায়। তো যাই হোক, এটা হবে সমান 2.732/2। তাহলে উপরে দেখো, উপরে 2-এর চেয়ে বড় একটা সংখ্যা, তাহলে এটা ইজ গ্রেটার দেন 1। তাহলে দেখতে পাচ্ছি সাইন থিটা প্লাস এই সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি এটা 1-এর চেয়ে বড়, কিন্তু সাইন 90 ডিগ্রি 1-এর সাথে সমান। তাহলে আমরা লিখতে পারি যে অতএব, তাহলে কি হলো, এর মান সাইন 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এটা সত্য বলা আছে। অতএব সাইন 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইজ গ্রেটার দেন সাইন 90 ডিগ্রি, তাহলে এটা সত্য দেওয়া আছে।
আচ্ছা, পরবর্তী অঙ্কে আছে 6 দাগ। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে, তত্ত্বগুলির সংখ্যাগুলোর মান 102 কিনা সেটা বলতে হবে। তো এখানে 102 বলা আছে। এখন আমরা দেখব যে ওটা 102 হচ্ছে নাকি অন্য কিছু হচ্ছে। তো যে সংখ্যাগুলো আছে প্রত্যেকটা সংখ্যা কতবার করে আছে, অর্থাৎ প্রত্যেকটা সংখ্যার পরিসংখ্যা আমরা এখানে লিখে নেব। সংখ্যাগুলোকে যেগুলো দেওয়া আছে সে একটা একটা সংখ্যাকে আমি শ্রেণী ধরব। তাহলে বাঁদিকে হবে শ্রেণী আর ডান দিকে হবে পরিসংখ্যা। পরিসংখ্যা তো প্রথমে শ্রেণী আছে 102, কারণ 102 সংখ্যাটা দেখছি সবচেয়ে ছোট। 1 2, তাহলে এখানে 1 2 3, তাহলে এর পরিসংখ্যা 3। 102 এর পরিসংখ্যা এখানে পেলাম 3। আচ্ছা, তারপরে আছে 104। তো 104 এর পরিসংখ্যা বের করতে হবে। 1 2 3 4, তারপরে আছে 104 4 বার। আচ্ছা, এরপরে সংখ্যা আছে 102 হয়ে গেল, 104 হয়ে গেল, 117 118 120, তো আর 122। তাহলে 117 এখানে একবার, তাহলে 117 এর পরিসংখ্যা 1, এর পরিসংখ্যা 1। একই রকমভাবে 118 এর পরিসংখ্যাও 1, তারপরে 120 এটাও একবার আছে, অর্থাৎ পরিসংখ্যা 1। আর 122 এটাও একবার আছে, এর পরিসংখ্যা 1। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা 4, এটা শ্রেণী 104কে প্রকাশ করছে। তাহলে সর্বোচ্চ পরিসংখ্যা সর্বোচ্চ পরিসংখ্যা 4, এর শ্রেণী হলো 104। অতএব সংখ্যাগুরু মান সমান 104। তাহলে আমরা এত কিছু না করে আমরা ডাইরেক্ট দেখে বলতে পারি যে 104 বেশি বার আছে, সুতরাং সংখ্যাগুরু মান 104 হবে। কিন্তু প্রশ্নে দেখো, প্রশ্নে সংখ্যাগুরু মান 102 দেওয়া আছে, তাহলে প্রশ্নে মিথ্যা দেওয়া আছে। 4 এক দাগে আছে কোনো নির্দিষ্ট আসলের 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই। এই অনুসারে বার্ষিক 10% সুদের হারে 800 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখানে 6 মাস পর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ একই, এর মানে হলো প্রত্যেক 6 মাস পর পর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসলের সাথে সুদটা যোগ হয়। এটা 6 মাস পর পর চেঞ্জ হয়। তাহলে 1 বছরের মধ্যে আমরা দুখানা 6 মাস পাবো, অর্থাৎ পর্ব এখানে 2 হবে। তো সেই হিসাবে চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। তো চক্রবৃদ্ধি সুদ নির্ণয়ের যে সূত্র আমরা জানি, এটা a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তো এখানে এটা হলো সুদাসল, তাহলে সুদাসল বের করে তার থেকে আসলটা বিয়োগ করলে আমরা সুদের পরিমাণ পাবো। তাহলে এক্ষেত্রে এ পি আর এন কিসের মান কত দেওয়া আছে এখানে লিখে নিতে হবে। তাহলে লিখবো এখানে সমূল চক্রবৃদ্ধি বের করব। সমূল চক্রবৃদ্ধি এ, এটা সমান, এটা বের করতে হবে। তারপরে আসল ব্র্যাকেটে পি, এটা আছে 800 টাকা। সুদের হার ব্র্যাকেটে আর, সুদের হার ব্র্যাকেটে আর, এটা 10% দেওয়া আছে। তো এবার দেখো 10% মানে এটা কিন্তু বছরে, 10% বছরে, কিন্তু 6 মাস পর পর যেহেতু পাল্টাচ্ছে, তাহলে এটা হবে 5% 6 মাসে। তাহলে 6 মাস হিসাবে সুদের হার হবে 5%। আর সুদের পর্ব যেটা এন দিয়ে লেখা হয়, তাহলে 1 বছরের মধ্যে 1 বছর মানে 12 মাস, তাকে 6 দিয়ে ভাগ করলে 2, সুদের পর্ব 2। তাহলে আমরা জানি যে এ সমান, এ সমান পি ইন্টু 1 প্লাস
r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে এখানে a সমান p ফর 800 1 প্লাস r ফর 500, আচ্ছা এখানে 2, তাহলে এটা হচ্ছে 800, কাটাকুটি করলে 5 1 5, 5 20 100, 20 1 20 আর 21, তাহলে এটা হলো 21/20 তার হোল স্কোয়ার সমান 800 দিলাম, এবং যেহেতু হোল স্কোয়ার আছে তাহলে 21/20 দুবার লিখছি গুণ চিহ্ন দিয়ে। তো 0 0 0 0, 4 2 8, তো 2 2 4, তাহলে বা এ সমান এটা হলো 2, 21 21 এবং 2 গুণ করতে হবে, তাহলে 21 21 হলো 421, 421 ইন্টু 2 সমান 882 টাকা। তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ সমান সমান 882 থেকে 800 টাকা বিয়োগ করতে হবে, সমান 82 টাকা। দুই দাগে আছে এ বি সি একটি ব্যবসায়ে 36,400 টাকা লাভ করে। এ ও বি এর মূলধনের অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:4 হলে এ এর লভ্যাংশ কত? তাহলে এ বি ও সি একটি ব্যবসায়ে 36,400 টাকা লাভ করেছে। তাহলে এখানে দেখো, এখানে এ ও বি এর মূলধনের অনুপাত 5:3 এবং বি ও সি এর মূলধনের অনুপাত 5:4, তাহলে এর লভ্যাংশ বের করতে হবে। অর্থাৎ প্রথমে এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করে নিতে হবে। মূলধনের যে অনুপাত সেটাই লভ্যাংশের অনুপাত হয় আমরা জানি, তাহলে সেখান থেকে লভ্যাংশের অনুপাত পাবো, পেলে এ কত লাভ পেলো বা লভ্যাংশ কত পেলো সেটা সহজে বেরিয়ে যাবে। তাহলে প্রথম কাজ হচ্ছে এ বি ও সি এর মূলধনের অনুপাত বের করে ফেলা। তো আমি এখানে এ ও বি এর মূলধনের অনুপাত 5:3 আছে, তাহলে আমি এইভাবে লিখি A:B সমান 5:3, বা এখান থেকে বলতে পারবো A/B সমান 5/3। আর তারপরে আছে বি ও সি এর মূলধনের অনুপাত B:C, এটা আছে 5:4, তাহলে এখান থেকে বলতে পারবো B/C সমান 5/4। A/B এটা 5/3 আর B/C এটা হলো 5/4। এবার আমাকে বি, এখানে 3 আছে এখানে 5 আছে, বি এর জায়গাটা সমান করতে হবে, তাহলে এর উপর নিচে 5 দিয়ে গুণ করব আর এর উপর নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে 5 5 25, এখানে হলো 25, 3 5 15, এখানে 15, 3 5 15, এখানে 15, 3 4 12, এখানে 12, তাহলে অতএব A:B:C এটা সমান 25 15 12, 25:15:12, তাহলে অতএব এ বি ও সি এর লভ্যাংশের অনুপাত সমান 25:15:12, এটা আছে লভ্যাংশের অনুপাত। আর মোট লাভ হচ্ছে 36,400 টাকা। মোট লাভ সমান 36,400 টাকা। অতএব এর লভ্যাংশ সমান 36,400 লিখলাম ইন্টু এ বি সি, এখানে 25 আছে, 25 দিলাম, 25 আর এখানে আছে 15, তাহলে 25 আর 15 হয়ে গেল 40, আর এখানে 12 52 হলো এত টাকা। তাহলে এখানে 3 6 4 আছে, 52 দিয়ে দেখি কাটাকুটি করা যায় কিনা, তাহলে 52 আছে, আমাকে 4 আনতে হবে,
তো 6 না, 6 দুগুণ 12, 8 দুগুণ 16, 7 দিয়ে দেখি, 7 7 দুগুণ 14, 4 হাতে 1, পাশে তো 35 1 36, এটা আসছে। তাহলে এটা কাটবো, লিখবো 700, তাহলে সমান 700 ইন্টু 25 টাকা, তো 7 25 175, দুটো শূন্য, অর্থাৎ 17,500 টাকা। এটা এর লভ্যাংশ। তাহলে এর লভ্যাংশ হলো 17,500 টাকা। এখানে 3 দাগে আছে √12 মাইনাস √11 ও √13 মাইনাস √10, এর মধ্যে কোনটি বড় কেন? তাহলে এখানে হিসাব করে দেখতে হবে যে কোনটি বড় কোনটি ছোট। তো সেক্ষেত্রে কি করব, এই যে সংখ্যাটা দেওয়া আছে এর বর্গ করে তার বর্গমূল করব, এর বর্গ করে তার বর্গমূল করব, করলে কোনটা বড় এবং কোনটা ছোট সেখান থেকে খুব সহজে পাওয়া যাবে। তাহলে 4-এর 3 আছে, প্রথমটা √12 মাইনাস √11, তাহলে এটা সমান আমরা লিখতে পারি √12 মাইনাস √11 এর বর্গ করলাম এবং সাথে সাথে বর্গমূল করলাম, অর্থাৎ কিছুই করিনি, যা ছিল তাই আছে, বর্গও করেছি বর্গমূলও করেছি। এখন √12 মাইনাস √11 অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে যদি আমি ভেঙে দিই, আচ্ছা a মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রে ভেঙে দেব, ভেঙে দিলে এখানে পাবো আচ্ছা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এর জায়গাতে √12 আর বি এর জায়গাতে √11। তো এটা সমান হচ্ছে √12 স্কোয়ার, অর্থাৎ এটা 12 হলো, মাইনাস 2, 11 এবং 12 গুণ করতে হবে, 12 11 2 3 1, তাহলে এটা হলো 111 আর 12 গুণ করলে 132, তার না √132 গুণ করে রুটের মধ্যে থাকবে, বাইরে 2 আছে, প্লাস এখানে 11। এবার এটা হচ্ছে √12 এবং 11 যোগ করলে 23 মাইনাস 2 ইন্টু √132। আচ্ছা এটা হলো √12 মাইনাস √11 এর মান, এটা এভাবে বের করলাম। এরপরে বের করব √13 মাইনাস √10, হচ্ছে √13 মাইনাস √10 সমান আমরা লিখতে পারি √13 মাইনাস √10 তার হোল স্কয়ার, অর্থাৎ বর্গ করলাম তার বর্গমূল করলাম। তো এটা সমান হবে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রে ভেঙে দেব, ভেঙে দিলে পাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে b সমান √10 এবং a সমান √13 বসিয়ে দিলাম। তো √13 তার স্কোয়ার করলে 13 পাই, মাইনাস এখানে 2, 13 এবং 10, তাহলে 130 গুণ করলে, প্লাস এখানে 11, তাহলে সমান 13 না এখানে 10, তাহলে 13 এবং 10 মিলে এটা হয়ে গেল 23 মাইনাস 2√130। এবার দেখো এই দুটো তুলনা করা যাচ্ছে, 23 এখানে 23 মাইনাস 2 রুটের মধ্যে 132, রুটের মধ্যে 130, তাহলে এটা কি করছি, 23 থেকে এখানে একটা বড় সংখ্যা বিয়োগ করছি, 23 থেকে একটা ছোট সংখ্যা বিয়োগ করছি। তাহলে যেখানে বড় সংখ্যা বিয়োগ করছি তাহলে এটা ছোট, আর যেখানে 23 থেকে ছোট সংখ্যা বিয়োগ করছি তার মানে এটা বড়। তো কি হলো, অতএব রুট বা এখানে আমি এইভাবে লিখে নিই যে দিস ইজ গ্রেটার দ্যান দিস, √23 মাইনাস 2√130 এটা বড়, এর চেয়ে 23 মাইনাস 2√132 এটা বড় আর এটা ছোট। তাহলে এটা যেহেতু বড় সেহেতু আমরা বলতে পারি √13 মাইনাস
√10 √13 মাইনাস √10 ইজ গ্রেটার দেন √12 মাইনাস √11। 4 দাগে আছে x² মাইনাস 22x প্লাস 105 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান নির্ণয় করো। তাহলে প্রদত্ত সমীকরণটি আগে লিখতে হবে। প্রদত্ত সমীকরণটি হলো x² মাইনাস 22x প্লাস 105 ইজ ইকুয়াল টু 0। এটা সমীকরণটা, এর নাম দিলাম 1 নম্বর। এবার বলা আছে এর বীজদ্বয় আলফা বিটা হলে আলফা মাইনাস বিটা এর মান কত। তাহলে 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা বিটা 1 নম্বর সমীকরণের বীজদ্বয় আলফা কমা বিটা, অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা এটা সমান মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস অফ বির মান মাইনাস 22 বাই এ ফর 1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 22 ও আলফা বিটা সমান অর্থাৎ বীজদ্বয়ের গুণফল সি বাই এ ফর 1 সি ফর 105, তাহলে 105 বাই 1 এটা ইজ ইকুয়াল টু 105। এখন আমাকে আলফা মাইনাস বিটা এর মান বের করতে হবে। তো আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা সমান রুট আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার সমান রুট আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার। এর সূত্র মানে এ মাইনাস বি হোল স্কয়ারের যে সূত্র আছে, এ মাইনাস বি হোল স্কয়ার এর দুটো সূত্র আছে। একটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা আছে সেটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এখানে সেটাই বসাবো, আমি মাইনাস থেকে প্লাসে যাব। তাহলে মাইনাস থেকে প্লাসে গেলে হবে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, অর্থাৎ আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা সমান রুট আলফা প্লাস বিটা হোল স্কয়ার, যেখানে আলফা প্লাস বিটা 22, তাহলে 22 স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ফর 105, এটা মান বসিয়ে দিলাম। তাহলে আলফা মাইনাস বিটা সমান পাচ্ছি রুট, আচ্ছা 22 এবং 22 যদি গুণ করি আমরা 22কে 22 দিয়ে গুণ করছি, 2 দুগুণ 4 2 দুগুণ 4 4 4, তাহলে 4 8 4 4 8 4 মাইনাস 105 তাকে 4 দিয়ে গুণ করছি, তাহলে 420, এটা হলো 420। 5 4 5 20 0 হাতে 2 5 0 0 2 4 1 4, তো এটার মান হচ্ছে রুট 484 থেকে 420 বিয়োগ করলে 64, আর আমরা জানি 64 এর বর্গমূল 8, তাহলে পেলাম আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 8। তাহলে অতএব আলফা মাইনাস বিটা সমান 8। এখানে 5 দাগে আছে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত। কেন্দ্রের দুই পাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত। কোণ এওবি সমান 60 ডিগ্রি, কোণ সিডি সমান 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নির্ণয় করো। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এবি ও সিডি জ্যা দুটি কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত, তাহলে এওবি কোণ সমান 60 ডিগ্রি এবং সিডি সমান 6 সেন্টিমিটার, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে এখানে প্রথমে একটা বৃত্ত এঁকে নিলাম, এটা বৃত্তের কেন্দ্র। তো মনে করলাম এটা একটা জ্যা আর এটা একটা জ্যা,
এটা এবি আর এটা সিডি। তাহলে দুটো যে বৃত্তের কেন্দ্রের দুপাশে বিপরীতে সমান দূরত্বে অবস্থিত এ ও বি সমান 60 ডিগ্রি। এ ও বি একটা ও বিন্দু, এই কোণটা 60 ডিগ্রি দেওয়া আছে, এই কোণটা 60 ডিগ্রি। তারপরে ইউবি সমান কোণ ইউবি সমান 60 ডিগ্রি, তা সিডি সমান 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার দেওয়া আছে। হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমাকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে, অর্থাৎ বের করতে হবে বৃত্তের ব্যাসার্ধ। এখানে ব্যাসার্ধ ও এ ভাবতে পারি বা ওবি ভাবতে পারি। ও এ সমান ওবি, এটা সমান বের করতে হবে কত, বৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। তো যদি আমি ও এ বি ত্রিভুজটা দেখি, ত্রিভুজ ও এ বি এর, দেখো এই ত্রিভুজের ও এ এবং ওবি সমান বলতে পারি, কারণ দুটি বৃত্তের ব্যাসার্ধকে বোঝাচ্ছে। ও এ সমান ওবি, তাহলে এই বাহু দুটো যখন সমান, তাহলে এই কোণ এবং এই কোণ সমান হবে ও এ বি। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ, অর্থাৎ এই কোণটা সমান। আমরা জানি তিনটি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তার মধ্যে এই কোণটা আছে 60 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ হবে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বিয়োগ করব, তারপরে তাকে দুভাগে ভাগ করব। তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি বাই 2, তাহলে 120 ডিগ্রি বাই 2, তাহলে 60 ডিগ্রি। অতএব ও এ বি যেটা আছে এর প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। ত্রিভুজ ও এ বি এর প্রতিটি কোণের মান প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। সেই জন্য এটি সমবাহু ত্রিভুজ, এটি সমবাহু ত্রিভুজ। অতএব ও এ সমান ওবি সমান এবি, আবার এবি ও সিডি যে দুটি কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে, সমান দূরত্বে আছে, তাহলে কি হবে, তাহলে যে দুটো দৈর্ঘ্য সমান হবে, অর্থাৎ এ বি সমান সিডি, ব্যাসার্ধ ছিল ও এ বা ও বি ব্যাসার্ধ ছিল, তো এখানে এ বি সমান সিডি, সেটা আবার ও এ, সেটা আবার ও বি, আর সেটা হলো সিডি সমান 6 সেন্টিমিটার। তাহলে অতএব বৃত্তটির ব্যাসার্ধ বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার। আচ্ছা, তারপরে 6 দাগে আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ব্যাস। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ যার এবি সমান্তরাল ডিসি এবং কোণ বিএসি সমান 25 ডিগ্রি। কোণ ডিএসি এর মান কত? তাহলে 4-6 আছে কি, ও কেন্দ্রীয় বৃত্ত, এটা হলো ও কেন্দ্রীয় বৃত্ত। ও কেন্দ্রীয় বৃত্তে এবি একটি ব্যাস, এটা এবি, এটা ইজ ও। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি, এখানে সি আর এখানে ডি। এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি সমান্তরাল, আচ্ছা এটা সমান্তরাল করে রাখতে হবে, তাহলে এটা এতটা বেঁকে যাবে না,
এখান থেকে এই পর্যন্ত, আর এটা এখান থেকে মোটামুটি এই চতুর্ভুজটা এরকম এ বি সি ডি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিএসি কোণ 25 ডিগ্রি, বি এ সি, তাহলে এই কোণটা আছে এটা 25 ডিগ্রি। ডিএসি কোণের মান কত? ডি ডি হবে এখানে ডি এ সি, অর্থাৎ এই কোণটার মান বের করতে হবে, এই কোণটার মান বের করতে হবে। তাহলে ছবিটা পরিষ্কার করে আঁকলে দাঁড়াই, এটা তো এই কোণটার মান বের করতে হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এটা অর্ধবৃত্তস্থ কোণ এ সি বি, এসিবি এটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি পেয়েছি, মানে এই কোণটা পাবো, এই কোণটা 90 ডিগ্রি পেলাম, তাহলে এই কোণটা পাবো কোণ এবিসি। অতএব কোণ এবিসি মানে ত্রিভুজ এবিসি নিয়ে, ত্রিভুজ এবি দেখি, ত্রিভুজ এবিসি থেকে পাই ত্রিভুজ এবিসি এর কোণ এটা এবিসি। ত্রিভুজের 3টি কোণ মিলে 180 ডিগ্রি হয়, তো তার থেকে এই 90 ডিগ্রি বিয়োগ করলাম, বিয়োগ করার পরে এই 25 ডিগ্রি বিয়োগ করতে হবে, সমান 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি। তাহলে 90 থেকে 25 বিয়োগ করলে 90 থেকে 20 বিয়োগ করলে 70, 25 বিয়োগ করলে 65। তাহলে এই কোণটা পেলাম 65 ডিগ্রি। এটা পেলে এটা পাবো, এটা পেলে এটা পাবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির পরস্পর সম্পূরক হয়। তাহলে এটা যখন এটা 65 ডিগ্রি, তাহলে এটা মিলে, তাহলে আবার আমি এখান থেকে ডি কোণের মান বের করতে চাইছি। তারপরে এই ত্রিভুজের সবকটা কোণের মান মোটামুটি পেয়ে গেলে আমাদের যেটা উদ্দেশ্য সেটা পূরণ হবে। এই কোণটার নাম এবিসি, কোণ এবিসি প্লাস এই কোণটার নাম এডিসি, এটা সমান 180 ডিগ্রি, পরস্পর সম্পূরকের অর্থ হলো। তাহলে এখান থেকে পাবো অতএব কোণ বা কোণ, এই কোণটার নাম এডিসি সমান 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি, আর কোণ এবিসি সমান 65 ডিগ্রি পেয়েছি, সমান 180 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। তাহলে 180 থেকে 65 বিয়োগ করলে 115 ডিগ্রি। তাহলে এই কোণটা পেলাম 115 ডিগ্রি। এই কোণটা পেয়ে যাবো খুব সহজে, কারণ এই সমান্তরাল যেহেতু। তাহলে এটা একান্তর কোণ, এর নাম এসিডি। কোণ এসিডি সমান একান্তর কোণ, এটা বিএসি, এটা সমান 25 ডিগ্রি। তাহলে এটা কিন্তু 25 ডিগ্রি পেলাম, 25 ডিগ্রি পেলাম। তো আচ্ছা, তাহলে এটা কেন বলতে পারবো সেটা এখানে লিখে দেবো, কারণ যেহেতু এবি সমান্তরাল সিডি, তাই এটা লিখতে পারলাম। আচ্ছা, এবার দেখো, তাহলে এই যে ত্রিভুজটা আছে এসিডি ত্রিভুজের এই দুটো কোণ জানি, তাহলে এইটা পেয়ে যাব ত্রিভুজ এসিডি এর কোণ, এই কোণটার নাম সিএডি বা বলতে পারি এডিসি, ডিএসি সমান মোট কোণ 180 ডিগ্রি, তার থেকে এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ 115 ডিগ্রি বিয়োগ করতে হবে, আর 25 ডিগ্রি বিয়োগ করতে হবে, সমান 180 ডিগ্রি মাইনাস এটা 15 আর 5 20 40, 140 ডিগ্রি
সমান 40 ডিগ্রি। অতএব অতএব এখানে প্রশ্ন ছিল যে কোণ ডিএসি এর মান কত। অতএব কোণ ডিএসি, এটা ডিএসি এর মান বেরিয়েছে এই যে 40 ডিগ্রি, এর মান সমান 40 ডিগ্রি। সাথে আছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা। বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। এপি সমান 4 সেন্টিমিটার, কিউসি সমান 9 সেন্টিমিটার এবং পিবি সমান একিউ হয় যদি, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। পিবি সমান একিউ আছে। তাহলে এবিসি একটা ত্রিভুজ। এ বিসি, এবিসি ত্রিভুজ এর বিসি বাহু সমান্তরাল এবি ও এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। একটা সমান্তরাল সরলরেখা আঁকতে হবে যেটা এই এবি বাহুকে পি বিন্দুতে ছেদ করবে, এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করবে। এখানে কন্ডিশন দেওয়া আছে পিবি সমান যেন এ কিউ হয়। পিবি সমান এ কিউ, পি কিউ, পিবি সমান এ কিউ। আচ্ছা, তাহলে এরকম জায়গায় নিলে মোটামুটি পিবি সমান এ কিউ হবে। এখানে যদি পি নিই, পিবি, আর এখানে কিউ নেব, এইরকম জায়গাতে নিলে দেখো পিবি সমান এ কিউ হবে। পিবি এবং এই যে এ কিউ মোটামুটি একই দৈর্ঘ্যের। তাহলে এখানে দেওয়া আছে পিবি সমান এ কিউ দেওয়া আছে। আচ্ছা, আরও দেওয়া আছে এখানে, আর দেওয়া আছে এপি সমান 4 সেন্টিমিটার। এপি এটা 4 সেন্টিমিটার। কিউসি সমান 9 সেন্টিমিটার। কিউসি এটা ইজ 9 সেন্টিমিটার। আর পিবি সমান এ কিউ। তো আমরা জানি যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক, না, কোনো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে সমদ্বিখণ্ডিত করে। তো সেই হিসাবে আমি বলতে পারি যে এপি বাই বিপি সমান এ কিউ বাই কিউসি। আচ্ছা, এখানে বের করতে হবে কিসের মান সেটা লিখে নেওয়া যাক। এখানে পিবি এর দৈর্ঘ্য বের করতে হবে, পিবি এই দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে লিখব যে আমরা জানি যে ত্রিভুজের একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। অতএব এপি বাই পিবি এটা সমান হবে এ কিউ বাই কিউসি। তাহলে এখানে এপির মান জানি, এপি নিয়ে সমস্যা নেই। পিবির মান, আচ্ছা পিবির মান এখানে জানা নেই, পিবির মান বের করতে হবে। এ কিউ, এখানে এ কিউ এর মানও দেওয়া নেই, বাট কিউসির মান দেওয়া আছে। তাহলে এখানে পিবি সমান এ কিউ বলা আছে, তো এই এ কিউ এবং পিবি, এই এ কিউ এর জায়গাতে আমরা পিবি লিখতে পারি। তাহলে লিখব বা এপি বাই
পিবি সমান পিবি বাই কিউসি, এখানে লিখবো যেহেতু এটা যেহেতু চিহ্ন, পিবি সমান এ কিউ। তাহলে লিখতে পারি এপির মান 4 সেন্টিমিটার, বসিয়ে দিলাম 4। তারপরে পিবি এর মান জানি না, তাহলে পিবিটাকে পিবি হিসাবে রাখছি, সমান আবার পিবির মান জানি না, তাহলে পিবি বাই কিউসি এর মান 9 আছে। তো যদি বজ্রগুণ করি পিবি স্কোয়ার 4 নং 36 জায়গাতে আমি 6 স্কোয়ার লিখতে পারি। পিবি স্কোয়ার সমান যদি 6 স্কোয়ার হয়, তাহলে এখান থেকে বলা যাতে পিবি সমান 6। তো এখানে প্রশ্ন ছিল কি, এখানে প্রশ্ন ছিল যে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লিখবো অতএব পিবি এর দৈর্ঘ্য পিবি এর দৈর্ঘ্য 6 সেমি। আটের দাগে আছে দুটি আয়তঘনের ধারগুলি যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h-1 এবং 2 একক। যদি তাদের ঘনফল সমান হয় তাহলে h এর মান নির্ণয় করো। তাহলে ঘনফল সমান মানে এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করে ঘনফল বের করা হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটি সংখ্যা গুণ করব, আর এই তিনটি সংখ্যা গুণ করব, গুণ করে এই তিনটি সংখ্যার গুণফল সমান এই তিনটি সংখ্যার গুণফল লিখবো। সেখান থেকে একটা তাহলে সমীকরণ তৈরি হয়ে গেল। সেই সমীকরণ সমাধান করে h এর মান বের করতে হবে। তো এখানে দুটি আয়তঘন আছে। প্রথম আয়তঘনের আয়তন, তাহলে এখানে লিখব প্রথম আয়তঘনের ঘনফল। প্রথম আয়তঘনের ঘনফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তো এখানে গুণ না করলেও চলবে। এবার দ্বিতীয় আয়তঘনের ঘনফল সমান, এখানেও তাই, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা ঘন একক। তাহলে লিখবো প্রশ্ন অনুসারে দিস ইজ ইকুয়াল টু দিস। প্রশ্নানুসারে 8 into 2h-1 into 2 is equal to 4 into 6 into 4, বা 2h-1 is equal to 4 into 6 into 4, নিচে আসবে 8 এবং এই 2, 8 into 2, 4 দুগুণ 8, 2, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3, তাহলে 3 দুগুণ 6, তাহলে এটা পাচ্ছি 6। তাহলে পেলাম 2h-1 is equal to 6, বা 2h সমান 6, এক সমচিহ্ন ডান দিকে গেলে প্লাস হয়ে যাবে, মাইনাস একটা প্লাস হয়ে যাবে, +1, তাহলে এটা ইজ ইকুয়াল টু 7। 2h সমান 7 পাচ্ছি, বা লিখতে পারি h সমান 7/2, অর্থাৎ 7/2 মানে 3.5। আমরা 7-এর হাফ হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হাফ হয়ে যায়, 7-এর হাফ হচ্ছে 3.5, অর্থাৎ 3.5 লিখতে পারি, বা চাইলে 3/1 লিখতে পারি। তাহলে এটাও চলবে, আবার এটাও চলবে। তাহলে অতএব এখানে প্রশ্ন ছিল যে তাহলে h এর মান নির্ণয় করো। অতএব h এর মান সমান 3.5 একক, না একক নয়, 3.5 বা 3/1/2।
আচ্ছা, এরপরে 9 দাগে আছে একটি চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, বলটির ব্যাস কত? তাহলে চামড়ার বলে 5544 বর্গ সেমি চামড়া আছে, তার মানে হলো তার বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল 5544। তাহলে সেখান থেকে বলটির ব্যাস পেয়ে যাব। তাহলে আমি এখানে কি করতে হবে, এখানে ব্যাসার্ধ আর ধরে নিয়ে এগোতে হবে। মনে করি চামড়ার বলটির ব্যাসার্ধ সমান আর সেন্টিমিটার, অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সেন্টিমিটার সমান 4 ইন্টু পায়ের মান 22/7, এটা সমান 42 সেমি। 10 দাগে আছে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য এবং স্তম্ভের উচ্চতার অনুপাত √3:1 হলে সূর্যের উন্নতি কোণ কত? তাহলে এখানে একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্যের অনুপাত √3:1, ছায়ার দৈর্ঘ্য বেশি এবং স্তম্ভের উচ্চতা কম। মনে করলাম এটা স্তম্ভ আর এটা তার ছায়া, তাহলে সূর্যের উন্নতি কোণ বের করতে হবে। মনে করলাম এখানে সূর্য আছে, এবি স্তম্ভ আর বিসি ছায়ার দৈর্ঘ্য। তো যাই হোক, আমাকে সূর্যের উন্নতি কোণ অর্থাৎ এই থিটা বের করতে হবে। থিটা বের করতে হবে, তো এখানে ছায়ার দৈর্ঘ্য √3x ধরলাম আর উচ্চতা x মিটার ধরলাম। তাহলে লিখব মনে করি স্তম্ভের দৈর্ঘ্য x মিটার ও ছায়ার দৈর্ঘ্য √3x মিটার। তো এবি বাই বিসি এখানে লিখে নেব এবি সমান x ও বিসি সমান √3x মিটার। এবি বাই বিসি এই কোণের সাপেক্ষে এটা লম্ব বাই অতিভুজ সমান tan থিটা, লম্ব বাই অতিভুজ মানে tan হয় আমরা জানি, থিটা সমান সূর্যের উন্নতি কোণ। বা এবি এক্স আর বিসি √3x সমান tan থিটা। তাহলে x কেটে দিলে পাই 1/√3 সমান tan থিটা, আর tan 30 ডিগ্রিতে 1/√3 হয় আমরা জানি। তাহলে tan থিটা সমান যদি tan 30 ডিগ্রি হয়, অতএব তাহলে কি পেলাম, tan থিটা সমান tan 30 ডিগ্রি বা থিটা সমান 30 ডিগ্রি, অতএব সূর্যের উন্নতি কোণ সমান 30 ডিগ্রি। তারপরে 11 দাগে আছে tan থিটা প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে সাইন থিটা প্লাস কস থিটা এর মান নির্ণয় করো।
টেন থিটা প্লাস 15 ডিগ্রি, এটা সমান আছে √3। তো আমরা জানি টেন 60 ডিগ্রিতে √3 হয়, তাহলে থিটা প্লাস 15 ডিগ্রি সমান 60 ডিগ্রি, কারণ টেন থিটা প্লাস 15 ডিগ্রি সমান টেন 60 ডিগ্রি হচ্ছে। অতএব থিটা প্লাস 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, বা থিটা সমান 60 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি, আর এটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান সাইন 45 ডিগ্রি প্লাস কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 ডিগ্রি মান 1/√2, √2 লসাগু 2, উপরে হবে 1 প্লাস 1, তাহলে এটার মান হচ্ছে 1 প্লাস 1 মানে 2/√2। করণ নিরসন করার জন্য উপর নিচে √2 দিয়ে গুণ করব, ওপরে হবে 2√2 আর নিচে হবে √2 গুণ করলে 2, 2 দিয়ে কেটে দিলাম, তাহলে সমান √2। অতএব সাইন থিটা প্লাস কস থিটা সমান এই √2। বারো দাগে আছে একটি রাশি তথ্যে ইউআই সমান xi মাইনাস 25/10, সামেশন অফ ইউআই সমান 20 এবং সামেশন অফ ইউআই সমান 100 হলে x বার অর্থাৎ গড় কত হবে? তাহলে এখানে ইউআই সমান দেওয়া আছে, ইউআই সমান xi মাইনাস 25/10, তাহলে এটা এ এটা এইচ। অতএব আচ্ছা আমি এখানে লিখি, অতএব এ সমান 25 ও এইচ সমান 10। অতএব এক্স বার সমান এ প্লাস সামেশন অফ এফআই ইউআই বাই সামেশন অফ এফআই ইন্টু এইচ। এটা হলো গড় নির্ণয়ের সূত্র। তো সমান এ ফর 25 সামেশন অফ এফআই ইউআই, এর মান প্রশ্নে দেওয়া আছে 20, সামেশন অফ এফআই এটা দেওয়া আছে 100 ইন্টু এইচ ফর 10, তাহলে সমান 25 প্লাস 2 আর এটা ইজ ইকুয়াল টু 27। অতএব এখানে আছে কি এক্স বার, তাহলে এক্স বার নির্ণয় করো। এক্স বার এর মান এক্স বারের মান 27। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।